দ্য টেম্পেস্ট লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। প্রথমেই আমরা জেনে নিব চরিত্র পরিচয়। আমাদের 1 নম্বর চরিত্রে রয়েছে প্রসপেরো। নাটকের প্রধান চরিত্র মিরান্দার বাবা, অ্যান্টোনিওর বড় ভাই এবং মিলানের ডিউক। 2 নম্বর চরিত্রে রয়েছে মিরান্দা, প্রসপেরোর মেয়ে। 3 নম্বর চরিত্রে রয়েছে অ্যান্টোনিও, প্রসপেরোর ছোট ভাই এবং মিলানের বর্তমান ডিউক। 4 নম্বর চরিত্রে রয়েছে অ্যালোনসো, নেপলসের রাজা ফার্দিনান্দের বাবা এবং সেবাস্টিয়ানের বড় ভাই। 5 নম্বর চরিত্রে রয়েছে সেবাস্টিয়ান, রাজা অ্যালোনসোর ছোট ভাই। 6 নম্বর চরিত্রে রয়েছে ফার্দিনান্দো, রাজা অ্যালোনসোর একমাত্র সন্তান। 7 নম্বর চরিত্রে রয়েছে গঞ্জালো, রাজা অ্যালোনসোর অমাত্য। 8 নম্বর চরিত্রে রয়েছে অ্যাড্রিয়ান অ্যান্ড ফ্রান্সিসকো, রাজা অ্যালোনসোর সঙ্গী। 9 নম্বর চরিত্রে রয়েছে ট্রিনকুলো, রাজা অ্যালোনসোর ভৃত্য। 10 নম্বর চরিত্রে রয়েছে স্টিফানো, ট্রিনকুলোর বন্ধু। 11 নম্বর চরিত্রে রয়েছে এরিয়েল, দ্বীপের অশরীরী আত্মা। 12 নম্বর চরিত্রে রয়েছে ক্যালিবান, দ্বীপের অশরীরী আত্মা। 13 নম্বর চরিত্রে রয়েছে সাইকোরাক্স, ক্যালিবানের মা। এরপর আমরা গুরুত্বপূর্ণ 3টি নোট জেনে নিব। 1 নম্বর, কাউন্সিলর বা অ্যাডভাইজার, যার বাংলা অর্থ হচ্ছে অমাত্য বা উপদেষ্টা বা পর্ষদ। রাজ্য পরিচালনায় যিনি রাজাকে পরামর্শ দিয়ে থাকেন। 2 নম্বর হচ্ছে ডিউক। সার্বভৌম কোনো রাষ্ট্রের প্রধানকে বলা হয় রাজা বা কিং, আর একটি রাজার বা রাজ্যের অধীনে যদি অন্য কোনো রাজ্য থাকে তাহলে সেই রাজ্যের প্রধানকে বলা হয় ডিউক। 3 নম্বর রয়েছে আইরিশ, জুনো এবং সেরেজ। এই 3 জনই হচ্ছে দেবী। আইরিশ হচ্ছে দি গডেস অফ রেইনবো অ্যান্ড দি মেসেঞ্জার অফ দ্য গডস, অর্থাৎ রংধনুর দেবী এবং দেবতাদের বার্তাবাহক। এরপর রয়েছে জুনো, কুইন অফ দ্য গডস, দি গডেস অফ ম্যারিজ, অর্থাৎ দেবীদের রানী এবং বিবাহের দেবী। এরপর রয়েছে সেরেস, দি গডেস অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলিটি, অর্থাৎ কৃষি এবং উর্বরতার দেবী। মূল কাহিনী জানার আগে আমরা খুব সংক্ষেপে দি টেম্পেস্ট নাটকের সারাংশটা জেনে নিব, যাতে করে আমরা মূল কাহিনীটা খুব ভালো মতো করে বুঝতে পারি। সারাংশ: মিলান হলো নেপলসের অধীনস্থ একটি স্বাধীন রাজ্য এবং এই রাজ্যের ডিউক হলো প্রসপেরো। প্রসপেরো এর স্ত্রী মারা যাওয়ার পর সে তার শিশুকন্যা মিরান্দা এবং জাদুবিদ্যার বই পড়াশোনা নিয়ে নিজেকে ব্যস্ত রাখে, আর রাজ্য চালানোর দায়িত্বভার দেয় তার ছোট ভাই অ্যান্টোনিওর এর উপর। ছোট ভাই অ্যান্টোনিও বড় ভাইয়ের অবর্তমানে রাজ্যের প্রশাসন ও কর্মচারীদের হাত করে নিয়ে নিজেকে মিলানের ডিউক বলে জাহির করতে থাকে। একসময় সে মিলানের স্বাধীনতা বিকিয়ে দিয়ে নেপলসের রাজার অধীনতা মেনে নেয় এবং ডিউক প্রসপেরোকে নেপলসের রাজার সহায়তায় রাজ্য থেকে বিতাড়িত করে একটি কাঠের গুঁড়ির মধ্য করে সমুদ্রে ভাসিয়ে দেয়। প্রসপেরো সে তার ছোট শিশু কন্যাকে নিয়ে এক অজানা দ্বীপে এসে পৌঁছায়। এই দ্বীপটি শাসন করত এক ডাইনি, তার নাম হলো সাইকোরাক্স। এই সাইকোরাক্স দ্বীপে বসবাসরত সকল অশরীরীদের কষ্ট দিত এবং গাছের কুঠোরে বন্দি করে রাখত। প্রসপেরো দ্বীপটি দখল করে নেয় এবং তাদের সকলকে মুক্তি দেয়। দ্বীপে বসবাসরত অশরীরীদের নেতা হলো এরিয়েল। সে প্রসপেরো এর কাজে খুশি হয়ে তার বশ্যতা মেনে নেয় এবং এর কিছুদিন পর সাইকোরাক্স মারা যায়। এই অজানা দ্বীপে প্রসপেরো তার মেয়ে মিরান্দাকে নিয়ে বসবাস করতে থাকে এবং প্রসপেরো এর সকল কাজে এরিয়েল তাকে সাহায্য করতে থাকে। এভাবে কেটে যায় 12 বছর। নেপলসের রাজা অ্যালোনসো তার একমাত্র মেয়ে ক্লারিবেলকে বিয়ে দিয়েছে আফ্রিকার টিউনিসের রাজার সাথে। বিয়ে শেষে নেপলসের রাজা অ্যালোনসো, তার ভাই সেবাস্টিয়ান, একমাত্র ছেলে ফার্দিনান্দো, অমাত্য গঞ্জালো, মিলানের বর্তমান ডিউক অ্যান্টোনিও, রাজভৃত্য ট্রিনকুলো ও স্টেফানো, এছাড়া তাদের সঙ্গী অ্যাড্রিয়ান এবং ফ্রান্সিসকো ছাড়া আরও অনেকেই
আফ্রিকার টিউনিস থেকে জাহাজে করে নেপলসে ফিরছিল। তারা এই দ্বীপের পাশ দিয়েই যাইতেছিল। প্রসপেরো তার জাদুশক্তি দ্বারা এটা বুঝতে পারে এবং এরিয়েল এর সহায়তায় সাগরে ঝড় উঠিয়ে জাহাজকে এই দ্বীপে নিয়ে আসে। এই দ্বীপে মিরান্দা এর সাথে ফার্দিনান্দো এর প্রেম ভালোবাসা হয় এবং এখানে ছোটোখাটো আরও অনেক ঘটনা ঘটতে থাকে। পাশাপাশি এসব ঘটনার মাধ্যমে প্রসপেরো তাদের সকলের পুরনো দিনের যেই পাপের কথা সেটা মনে করিয়ে দেয় এবং তারা তাদের পাপের কারণে অনুতপ্ত হয়। একসময় ডিউক প্রসপেরো এর সাথে তাদের সকলের সাক্ষাৎ হয় এবং সকলে ডিউক প্রসপেরো এর কাছে ক্ষমা চায়। অবশেষে প্রসপেরো সকলকে ক্ষমা করে দেয় এবং তার জাদুবিদ্যার সকল বই পুড়িয়ে দিয়ে এবং এরিয়েলকে মুক্তি দিয়ে দ্বীপ ত্যাগ করে। আমরা খুবই সংক্ষেপে দি টেম্পেস্ট নাটকের সারাংশটা জেনে নিলাম। আমরা এবার বিস্তারিতভাবে এই নাটকের যে মূল কাহিনী সেই কাহিনীটা জানব। নেপলস একটি রাজ্য। এই রাজ্যের রাজা হলেন অ্যালোনসো। এই নেপলসের অধীনস্থ একটি স্বাধীন ছোট রাজ্য রয়েছে যার নাম হলো মিলান। এই মিলানের ডিউক হলো প্রসপেরো। প্রসপেরো খুবই ভালো একজন ডিউক। তার রয়েছে কেবলমাত্র একটা ছোট ভাই, স্ত্রী এবং ছোট শিশুকন্যা মিরান্দা। স্ত্রী মারা যাওয়ার পর প্রসপেরো কেবলমাত্র শিশুকন্যাকে নিয়ে এবং বই পড়া নিয়ে ব্যস্ত থাকে। রাজ্য চালানোর ভার দিয়েছে তার ছোট ভাই অ্যান্টোনিও এর উপর। প্রসপেরো এখন কেবলমাত্র জাদুবিদ্যার বই পড়েই সময় কাটান। রাজ্যের কোথায় কি হচ্ছে তার কোনো খোঁজখবর তিনি রাখছেন না। এই সুযোগে অ্যান্টোনিও প্রশাসন ও রাজকর্মচারীদের বশ করে নেন এবং মিলানের স্বাধীনতা বিকিয়ে নেপলসের রাজা অ্যালোনসো এর বশ্যতা স্বীকার করে নেন। একসময় তিনি মিলানের ডিউক বলে নিজেকে প্রচার করতে থাকে। রাতের গভীরে তিনি নেপলসের পাঠানো সেনাবাহিনী দিয়ে প্রসপেরো ও তার মেয়ে মিরিন্দাকে রাজ্য থেকে বিতাড়িত করে দেন। অ্যান্টোনিও তাদেরকে হত্যাই করে ফেলত, কিন্তু প্রজাদের মাঝে বিদ্রোহের সৃষ্টি হবে ভেবে তিনি তাদের হত্যা করেন না। নেপলসের সেনাবাহিনী প্রসপেরো আর মিরান্দাকে কাঠের একটি গুঁড়ির মধ্য করে সমুদ্রে ভাসিয়ে দেয়। তাদের মধ্যে একজন দয়ালু ব্যক্তি ছিল, তার নাম হলো গঞ্জালো। সে প্রসপেরোকে কিছু খাবার, পোশাক এবং তার জাদুবিদ্যার সকল বইগুলো তার কাঠের গুঁড়ির মধ্যে দিয়ে দেয়। কাঠের এই গুঁড়ি ভাসতে ভাসতে একসময় এক অজানা দ্বীপে এসে পৌঁছায়। এই দ্বীপটির নাম একবারের জন্যও নাটকে বলা হয় নাই, যার কারণে এই দ্বীপটির নাম অজানা। এই দ্বীপের মালিক হলো সাইকোরাক্স নামের এক ডাইনি। সে ছিল খুবই দুষ্টু প্রকৃতির এক ডাইনি। তার জন্ম হয়েছিল উত্তর আফ্রিকার আলজিয়ার্স নামক স্থানে। তার কার্যকলাপ ও জাদুবিদ্যার কারণে আলজিয়ার্সের লোকেরা তাকে ভয় করত এবং পছন্দ করত না। সাইকোরাক্সের স্বামী ছিল শয়তান। সাইকোরাক্স এর কর্মকাণ্ডে আলজিয়ার্স এর লোকেরা এতটা বিরক্ত হয়ে উঠল যে তারা সাইকোরাক্সকে হত্যাই করে ফেলবে, কিন্তু তার কোলে শিশু ক্যালিবান থাকার কারণে তারা তাকে হত্যা না করে জাহাজে করে সমুদ্রে ভাসিয়ে দেয়। জাহাজের নাবিকেরা তাকে এই অজানা দ্বীপে রেখে চলে যায়। এই দ্বীপে অনেক অশরীরী আত্মা বাস করত, কিন্তু তারা ছিল খুবই নিরীহ। সাইকোরাক্স তাদের গাছের কুঠোরে বন্দি করে রাখত এবং বিভিন্ন উপায়ে তাদের কষ্ট দিত। তারা কষ্টে আর্তনাদ করলে সে খুবই আনন্দ পেত। প্রসপেরো যখন এই দ্বীপে আসে তখন সে দেখে যে সাইকোরাক্স বিভিন্ন উপায়ে এই নিরীহ অশরীরী আত্মাদেরকে কষ্ট দিচ্ছে। সে সকলকে তার জাদুবিদ্যার দ্বারা মুক্তি দেয়। এই অশরীরীদের নেতা হলো এরিয়েল। সে প্রসপেরো এর কাজে খুবই সন্তুষ্ট হয় এবং তাকে প্রভু বলে স্বীকার করে নেয়। বেশ কিছুদিন পর সাইকোরাক্স মারা যায়। সাইকোরাক্স মারা গেলে তার ছেলে ক্যালিবান একা হয়ে পড়ে। প্রসপেরো তাকে তার নিজ গুহাতে নিয়ে যায়, কিন্তু ক্যালিবান হলো একেবারে অকৃতজ্ঞ। সে চায় সে তার সন্তান দ্বারা এই দ্বীপ ভরে তুলবে। এজন্য সে মিরান্দা এর দিকে নজর দেয় এবং তার সম্মানহানি করার চেষ্টা করে, যার কারণে প্রসপেরো তাকে আর নিজ গুহাতে স্থান দেয় না। তাকে দিয়ে কেবলমাত্র কাঠের গুঁড়ি টানানো ও আগুন জ্বালানোর কাজগুলো করানো হয়। আর এরিয়েলকে নির্দেশ দেওয়া রয়েছে সে যেন ক্যালিবানের দিকে নজর রাখে। ক্যালিবানের মা যেহেতু এই এরিয়েলদের বন্দি করে কষ্ট দিত, তাই এরিয়েল সুযোগ পেলেই সেই ক্যালিবানকে বিরক্ত করত। ক্যালিবান বিশ্বাস করে যে এই দ্বীপ তার মায়ের সম্পত্তি, কারণ তার মা মারা যাওয়ার পূর্বে
তাকে এই দ্বীপটি দিয়ে গিয়েছে, কিন্তু কোথা থেকে প্রসপেরো এসে জুড়ে বসেছে আর দ্বীপটি দখল করে রেখেছে। এজন্য সে প্রসপেরোকে পছন্দ করে না এবং সুযোগ পেলেই কাজে ফাঁকি দেয় এবং প্রসপেরোকে গালাগালি করতে থাকে। এভাবে কেটে গেল 12টি বছর। জাদুবিদ্যায় প্রসপেরো এখন এতটাই শক্তিশালী যে তার মায়ের গুরু সেস্টেস এর চাইতেও শক্তিশালী। এখন নেপলসের রাজা অ্যালোনসো তার একমাত্র কন্যা ক্লারিভেলের বিয়ে দিয়েছে আফ্রিকার টিউনিসের রাজার সঙ্গে। নেপলসের রাজা অ্যালোনসো সেবাস্টিয়ান, ফার্দিনান্দো, গঞ্জালো, অ্যান্টোনিও, ট্রিনকুলো, স্টিফানো, আড্রিয়ান এবং ফ্রান্সিসকো সহ আরও অনেকে বিয়ে শেষ করে আফ্রিকার টিউনিস থেকে জাহাজে করে তারা নেপলসে ফিরছিল। তারা এই দ্বীপের পাশ দিয়েই যাইতেছিল। প্রসপেরো তার জাদুশক্তি দ্বারা বিষয়টি বুঝতে পারে এবং এরিয়েলকে নির্দেশ দেয় যে তুমি গিয়ে সাগরে ঝড় উঠাবে এবং জাহাজটিকে কিনারাতে নিয়ে আসবে। সবার মাঝে একটা আতঙ্ক তৈরি করবে, তবে কারো যেন কোনো ক্ষতি না হয়। এরিয়েল তার কথা মতো সকল কাজ করে। ভয়ে আতঙ্কে সবাই জাহাজ থেকে নেমে পড়ে এবং কে কোন দিক দিয়ে যে লাফিয়ে পড়ে তা বোঝা যায় না। পরে দেখা যায় যে জাহাজের সকল যাত্রীরা 4টি ভাগে ভাগ হয়ে যায়। রাজা অ্যালোনসো, সেবাস্টিয়ান, গঞ্জালো, অ্যান্টোনিও, অ্যাড্রিয়ান অ্যান্ড ফ্রান্সিসকো এরা যায় হচ্ছে একদিকে, ফার্দিনান্দো সে নিজে যায় একদিকে এবং ট্রিনকিলো আর স্টেফানো যায় হচ্ছে একদিকে। আর জাহাজের যেসব নাবিকগুলা ছিল বা জাহাজের যেই সব লোকগুলো ছিল তারা যায় একদিকে। নেপলসের রাজা অ্যালোনসো মনে করে যে তার ছেলের সলিল সমাধি হয়েছে। তারপরেও সে তার ছেলে ফার্দিনান্দোকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে একসময় সে ক্লান্ত হয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। কেবলমাত্র অ্যান্টোনিও আর সেবাস্টিয়ান ছাড়া। রাজাসহ সকলকে ঘুমোতে দেখে অ্যান্টোনিও এর মাথায় একটা কুচক্র কাজ করে। তিনি রাজভ্রাতা সেবাস্টিয়ানকে পরামর্শ দেয় যে ফার্দিনান্দো যেহেতু মৃত, এখন কোনোভাবে যদি রাজা অ্যালোনসোকে হত্যা করা যায় তাহলে নেপলসের পরবর্তী রাজা হবে সেবাস্টিয়ান। সেবাস্টিয়ান প্রথমে অ্যান্টোনিও এর কথা না শুনলেও পরবর্তীতে লোভে পড়ে যায় এবং অ্যান্টোনিও এর প্ররোচনায় সে রাজা অ্যালোনসোকে হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং দুজনেই তরবারি খুলে কোষমুক্ত করে রাজা অ্যালোনসোকে হত্যা করার জন্য। ঠিক এমন সময় এরিয়েল ফিসফিস করে গঞ্জালো এর কানে জানিয়ে দেয় যে তাড়াতাড়ি জাগো, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। গঞ্জালো জেগে উঠে দেখে যে অ্যান্টোনিও আর সেবাস্টিয়ান তরবারি হাতে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে রাজা অ্যালোনসোকে ডাক দেয়। পরবর্তীতে তাদের তরবারি কোষমুক্ত রাখার কারণ জানতে চাইলে বলে যে তারা বিকট একটা শব্দ শুনতে পাওয়ার কারণে তার তরবারি কোষমুক্ত করেছে, যাতে করে রাজার উপর কোনো বিপদ আসলে তা তারা প্রতিহত করতে পারে। এরপর তারা সকলে আবার একত্রিত হয়ে ফার্দিনান্দোকে খুঁজতে বের হয়। একসময় তারা ক্লান্ত হয়ে পড়ে এবং প্রচণ্ড খিদে লাগে। এমন সময় তারা অদ্ভুত আকৃতির কিছু মূর্তি দেখতে পায়। এগুলো তাদেরকে ঘিরে নাচ গান করতে থাকে এবং কিছু মূর্তি তাদের জন্য বিভিন্ন ধরনের খাবার সাজিয়ে নিয়ে আসে। যেহেতু তারা ক্ষুধার্ত, তাই খাবার সামনে পেয়ে তারা খাবার খাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু হঠাৎই আকাশ থেকে নেমে আসে এরিয়েল হার্পির রূপ ধরে। তার অর্ধেক অংশ নারী দেহের আর অর্ধেক অংশ পাখির মতো। সে নামার সাথে সাথে সমস্ত খাবার অদৃশ্য হয়ে যায়। হার্পি তাদের জানায় যে তাদের অতীতের পাপের কারণে এমনটি হচ্ছে। তাদের দলের মধ্যে 3 জন পাপী ব্যক্তি রয়েছে, একজন অ্যালোনসো, অ্যান্টোনিও এবং সেবাস্টিয়ান। তারা অন্যায়ভাবে মিলানের ডিউক প্রসপেরো ও তার শিশু কন্যাকে রাতের আধারে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। সে সময় তারা যে দ্বীপে আশ্রয় গ্রহণ করেছিল আজ তারা সেই দ্বীপেই অবস্থান করছে। পুরনো পাপের কথা স্মরণ করে রাজা অ্যালোনসো এবং অ্যান্টোনিও অনুতাপ করতে থাকে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা চাইতে থাকে। আর এদিকে সমুদ্রের কিনারায় বসেছিল ফার্দিনান্দো। এমন সময় সে একটা সুরধ্বনি শুনতে পায় এবং সেটাকে অনুসরণ করতে করতে একসময় প্রসপেরো এর গুহার কাছে এসে পৌঁছায়। সব কিছু অবশ্যই প্রসপেরো এর নির্দেশেই হইতেছিল এবং এরিয়েল এগুলো করতেছিল। ফার্দিনান্দোকে দেখে মিরান্দা আশ্চর্য হয়ে যায়, কারণ জন্মের পর সে তার বাবাকে ছাড়া আর কোনো পুরুষকে দেখেনি। এই প্রথম
সে ফার্দিনান্দোকে দেখছে এবং প্রথম দেখাতেই সে তাকে ভালোবেসে ফেলে। অপরদিকে মিরান্দাকে দেখে ফার্দিনান্দো মনে করে এটা হয়তো এই দ্বীপের কোনো দেবী। পরবর্তীতে মিরান্দা তাকে আশ্বস্ত করে যে সে দেবী নয়, বরং সে মানবী। প্রথম দেখাতেই তারা দুজনকে ভালোবেসে ফেলে। প্রসপেরো তাদের সব কিছু লক্ষ্য করতেছিল। এমন সময় সে এসে ফার্দিনান্দোকে জাদু দ্বারা অবশ করে ফেলে এবং বলে যে সে অবশ্যই কোনো শত্রুর চর হয়ে প্রসপেরোকে হত্যা করার জন্য এই দ্বীপে এসেছে। ফার্দিনান্দো যতই তাকে বোঝানোর চেষ্টা করে যে সে নেপলসের রাজপুত্র, কিন্তু সে না বোঝার ভান করে। অবশেষে ফার্দিনান্দোকে দিয়ে সে কাঠের গুঁড়ি টানা ও আগুন জ্বালানোর কাজগুলো করতে থাকে। তার এই কাজ করতে খারাপ লাগে, কিন্তু মিরান্দাকে দেখলে তার সব কিছু ভালো হয়ে যেত। মিরান্দা সুযোগ পেলেই তাকে সাহায্য করত এবং তার সাথে কথা বলতো এবং সান্ত্বনা দিত যে বাবাকে কখনো এমন নিষ্ঠুর হতে দেখেনি। খুব শীঘ্রই হয়তো বাবার মনের ইচ্ছা ভালো হয়ে যাবে এবং তোমাকে দিয়ে আর এ ধরনের কাজ করাবে না। ফার্দিনান্দো বলে যে আমি যত কষ্টই করি না কেন, তোমাকে দেখলে আমার মনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আর এদিকে স্টেফানো আর ট্রিনকেলো আর এক অংশে হারিয়ে যায়। একদিক দিয়ে ক্যালিবান কাঠের গুঁড়ি নিয়ে আসতেছে আর অন্যদিক দিয়ে ট্রিনকেলো হেঁটে হেঁটে আসতেছে। ট্রিনকেলোকে দেখে ক্যালিবান মনে করে প্রসপেরো হয়তো তাকে কষ্ট দেওয়ার জন্য কোনো অশরীরীকে তার কাছে পাঠিয়েছে। এজন্য প্রথমে সে আটকে ওঠে এবং পাশেই একটি গর্তের মধ্যে লুকিয়ে পড়ে। ঠিক এমন সময় ঝড় ওঠে এবং ট্রিনকেলো সেই গর্তে আশ্রয়ের জন্য যায়। ট্রিনকেলো দেখে যে অদ্ভুত আকৃতির একটা প্রাণী তাকে দেখে কাঁপছে। সে ভাবে যে এই জীবটা মনে হয় এভাবে কাঁপেই। এমন সময় সেখানে স্টেফানো আসে। সে ক্যালিবান এর কাঁপুনি দেখে তার হাতে থাকা মদের বোতল থেকে তাকে মদ খাইয়ে দেয়। এরপর স্টেফানো আর ট্রিনকেলো এর সাথে কথা বলে ক্যালিবান বুঝতে পারে যে এদেরকে প্রসপেরো পাঠায়নি, এরা নিশ্চয়ই তাদের দেশ থেকে এসেছে। এরপর ক্যালিবান স্টেফানোকে প্রভু হিসাবে মেনে নেয় এবং সে তার গোলামি করবে বলে তার বশ্যতা স্বীকার করে নেয়। এরপর সে প্রসপেরো সম্পর্কে স্টেফানো আর ট্রিনকেলোকে জানায়। সে বলে যে এই দ্বীপ নিয়ন্ত্রণ করছে প্রসপেরো আর তার এক সুন্দরী কন্যা রয়েছে, তার নাম হলো মিরান্দা। এরপর স্টিফানোকে বলে যে আপনি যদি প্রসপেরোকে হত্যা করতে পারেন তাহলে তার মেয়ের সাথে আপনার বিয়ে দিয়ে আপনাকে এই দ্বীপের রাজা বানাবো। আপনি হবেন এই দ্বীপের রাজা, মিরান্দা হবে আপনার রানী আর আমি হব আপনার ভৃত্য। প্রসপেরো এরিয়েলের মাধ্যমে তাদের সকল পরিকল্পনা জানতে পারে। স্টেফানো ক্যালিবান এর কথায় খুশি হয়ে প্রসপেরোকে হত্যা করার জন্য তার কাছে আসলে প্রসপেরো তার জাদুবিদ্যার সাহায্যে কিছু কুত্তাকে তাদের পিছনে লেলিয়ে দেয় এবং তারা দৌড়ে পালায়। একসময় প্রসপেরো ফার্দিনান্দো এর কাছে গিয়ে বলে যে তোমার সাথেই এতদিন যে ব্যবহার করা হয়েছে তার জন্য তুমি কিছু মনে করো না, কারণ আমি মন থেকে এটা করি নাই। আমি কেবলমাত্র তোমাকে পরীক্ষা করার জন্যই এমনটা করেছি। তুমি মিরান্দাকে কতটা ভালোবাসো সেটা পরীক্ষা করার জন্যই এমনটা করা হয়েছে। তুমি পরীক্ষাতে সফলভাবে উত্তীর্ণ হয়েছো। তোমার সাথেই আমি আমার মেয়ে মিরান্দাকে বিয়ে দেব। প্রসপেরো অ্যারিয়েলকে নির্দেশ দেয় রাজা অ্যালোনসো সহ সকলকে তার বাসস্থানের দিকে আনার জন্য। অ্যারিয়েল প্রসপেরোকে জানায় যে তারা এদিকেই আসছে এবং তারা তাদের পুরনো পাপের জন্য খুবই অনুতপ্ত। একসময় তারা প্রসপেরো এর গুহার কাছে আসে এবং প্রসপেরোকে দেখতে পায়, কিন্তু প্রথম দেখাতে তারা প্রসপেরোকে চিনতে পারে না। পরবর্তীতে প্রসপেরো তাদের কাছে নিজের পরিচয় দিলে তারা চিনতে পারে। এরপর ফার্দিনান্দোকে দেখে রাজা অ্যালোনসো বিশ্বাসই করতে পারে না যে তার সন্তান জীবিত রয়েছে। সে ভেবেছিল তার পুত্রের সলিল সমাধি হয়েছে। প্রসপেরো রাজা অ্যালোনসোকে জানায় যে ফার্দিনান্দো এবং মিরান্দা একে অপরকে ভালোবেসে ফেলেছে এবং তারা বিয়ে করতে যায়। রাজা অ্যালোনসো জানায় যে নেপলসে ফিরে গিয়ে তাদের ধুমধাম করে বিয়ে দেব। অ্যান্টোনিও তার পাপের জন্য বড় ভাই প্রসপেরো এর কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং মিলানে গিয়ে তাকে তার রাজ্য ফিরিয়ে দিতে চায়। প্রসপেরো বলে যে অতীতের পাপের বা দোষের কথা ভুলে গিয়ে আমরা ক্ষমা ধর্মের আশ্রয় নেই। প্রসপেরো জানায় যে জাহাজ এবং জাহাজের নাবিকেরা
সবাই সুস্থ রয়েছে। এখন আমরা আমাদের রাজ্যে রওনা দেব। যাবার পূর্বে প্রসপেরো তার জাদুবিদ্যার সকল বই পুড়িয়ে দেয় এবং এরিয়েলকে মুক্তি দেয়।